ইভলিউশন অফ স্লোপ বা এই ঢালের বিবর্তন নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তারপর থেকে শুরু করছি। ঠিক আছে, তো আজকের ক্লাসের শুরুতেই আমরা জেনে নিই চলো যে এই এলিমেন্টস অফ স্লোপ বা ঢালের উপাদান বা ঢালের অংশগুলি কি কি। ঠিক আছে, দেখো এর আগের ক্লাসে আমরা ঢাল কি গ্রেডিয়েন্ট কি সেই সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই তো। দেখো ভূবিজ্ঞানীগণ বলেন, মনে করো এই কোনো একটা পর্বত আছে, এই পর্বতের এটা সবচেয়ে উঁচু অংশ, ঠিক আছে, বা পর্বতের শৃঙ্গ বা চূড়া, আর মনে করো এইটা পর্বতের উপত্যকার সবচেয়ে নিচু অংশ। ঠিক আছে, তো এই পর্বতের সবচেয়ে উঁচু অংশ আর উপত্যকার এই সবচেয়ে নিচু অংশ যদি এরকম মানে উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত যদি এরকম অনুদৈর্ঘ্য বরাবর একটা পরিলেখ অঙ্কন করি তাহলে মনে করো ঠিক এরকম পাওয়া যাবে, তাই তো। তাহলে এই যে পরিলেখ অঙ্কন করলাম কি অনুদৈর্ঘ্য বরাবর কি পর্বতের উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত, তাই তো। তো ভূবিজ্ঞানীগণ এই পর্বতের নিচু অংশ থেকে পর্বতের উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত এই সমগ্র অংশটাকে একটা ঢাল বলেছে। কি বলছি, পর্বতের উঁচু অংশ থেকে উপত্যকার নিম্নাংশ পর্যন্ত এই সমগ্র অংশটাকে একটাই ঢাল বলেছে। ঠিক আছে, এবার দেখো এই যে তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত পুরোটাই কি একটাই ঢাল, তাই তো। এবার দেখো ঢালের পরিমাণ এবং আকৃতি, কি বলছি, ঢালের পরিমাণ এবং আকৃতি অনুযায়ী দেখো তো এই ঢালটাকে সমগ্র ঢালটাকে কতগুলো পার্ট বা অংশে ভাগ করা যায়। কিরকম দেখো, দেখো যেমন এই যে এখান থেকে এইটুকু, এই যে এইটুকু পর্যন্ত এটা একটা পার্ট হতে পারে, তাই তো, কারণ এটা একরকম আকৃতি, তাই তো, এর ঢালের পরিমাণ একরকম। আবার এখান থেকে এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত কি আরেকটা পার্ট হতে পারে, তাই কি না, কারণ এখানে ঢালের পরিমাণ আরেক রকম, তাই তো। আবার দেখো যে এখান থেকে এইটুকু পর্যন্ত, তাই তো, এখান থেকে এইটুকু পর্যন্ত আরেকটা পার্ট বা অংশ হতে পারে, তাই তো। আবার এখান থেকে এইটুকু পর্যন্ত এই আরেকটা পার্ট বা অংশ হতে পারে, তাই তো। তাহলে এই যে পার্টগুলো বলছি কটা অংশ, চারটা অংশ, এই চারটা অংশেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে, তাই তো। তাহলে দেখো এই চারটা অংশ, এই তাহলে এই অংশগুলো কি একটা ঢালেরই চারটা অংশ, এলিমেন্টস বা উপাদান। তবে অনেক ভৌগোলিক মানে কিছু কিছু ভৌগোলিক এই প্রত্যেকটা অংশকে আলাদা করে ঢাল বলে উল্লেখ করেছেন, যে এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, আবার এটা একটা ঢাল। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে এখানে তাহলে এই হিসাবে আমরা এখানে ঢালের কটা অংশ পাচ্ছি, ঢালের চারটা অংশ পাচ্ছি, তাই তো। তো এই চারটা অংশের নাম কি এক এক করে বলছি, ওকে। দেখো মনে রাখবে এই যে চারটা অংশ পাচ্ছি, এই চারটা অংশ শুধুমাত্র কোনো একটা অংশ নিয়ে কখনোই একটা ঢাল বা একটা ভূমিরূপ তৈরি হতে পারে না। মানে কোনো শুধুমাত্র এই অংশটা, শুধুমাত্র একটা পার্ট বা একটা অংশ নিয়ে বা শুধুমাত্র এইটুকু অংশ কখনোই একটা ঢাল বা ভূমিরূপ গঠিত হতে পারে না। এবার আমরা এই ঢালের, এই সমগ্র ঢালের কোন অংশের কি নাম এক এক করে জেনে নিই চলো, ঠিক আছে। দেখো তো এই ছবিটাকেই যদি আমরা থ্রি ডি করে আঁকি তাহলে ঠিক এরকম হবে, তাই তো। দেখো ঢালের এই যে এইটুকু অংশ, উপরের এই যে এইটুকু অংশ দেখতে একটা কিরকম উত্তল প্রকৃতির, তাই তো। তাহলে এখানে এই ছবিতে এই যে এই ঢালের এই যে এইটুকু অংশ কি উত্তল প্রকৃতির, তাই তো। তো ঢালের এইটুকু অংশকে কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল বলে। ক্লিয়ার? তাহলে এইটুকু অংশ দেখতে উত্তল আকৃতির, এই জন্য এইটুকু অংশকে কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল বলে, ঠিক আছে। আবার দেখো এই যে এখান থেকে এইটুকু অংশ একদম খাড়া ঢাল, তাই তো। তাহলে এই ছবিতে কোনটা, এইটুকু অংশ, তাই তো। তো এইটুকু অংশ, এই যে খাড়া ঢাল যুক্ত ঢালের এইটুকু অংশ, এই অংশটাকে বলা হয় ফ্রি ফেস বা মুক্ত ঢাল। ক্লিয়ার? দেখো তো এই অংশটাকে ফ্রি ফেস বা মুক্ত ঢাল কেন বলা হয় সেটা যখন ঢালগুলো প্রত্যেকটা আলাদা করে ডিসকাশন করব তখন ডিটেলসে জানতে পারবে কেন এটাকে ফ্রি ফেস বা মুক্ত ঢাল বলা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো
এই যে এখান থেকে এইটুকু অংশ অনেকটা কি রেখার মতো, একটা সরল রেখার মতো, তাই তো? তো এই ছবিতে কোনটা? এই যে এইটুকু অংশ, এই যে এই ঢালটা, তাই তো? তো এই যে এই ঢালটাকে ইংরেজিতে রেক্টিলিনিয়ার স্লোপ, কি রেক্টিলিনিয়ার স্লোপ, বাংলায় যেহেতু এটা কি সরল রেখার মতো, বাংলায় একে দেখো ঋজু রেখ ঢাল বলা হয় বা সরল ঢাল বলা হয়, ঠিক আছে? আবার দেখো এই যে এটা দেখতে মানে 3D-তে যখন আমরা দেখছি অনেকটা কি আয়তক্ষেত্রের মতো, তাই তো? এই জন্যই কিন্তু এর নাম রেক্টিলিনিয়ার স্লোপ বা আয়তকার ঢাল। আবার এই অংশটাকেই, ঢালের এই অংশটাকে কিন্তু আবার ধ্রুবক ঢালও বলা হয়। তো ধ্রুবক ঢাল বা কনস্ট্যান্ট স্লোপ কেন বলা হয় সেটাও পরে ডিসকাস করব, ঠিক আছে? দেখো, আর এই যে শেষের এইটুকু অংশ, ঢালের পাদদেশের এই যে এইটুকু অংশ অনেকটা কেমন অবতল আকৃতির, তাই তো? মানে এখানে এই ছবিতে এই যে এইটুকু অংশ কি অবতল আকৃতির, তাই তো? তো অবতল আকৃতির এই অংশটাকে কনকেভ স্লোপ, কি কনকেভ স্লোপ বা অবতল ঢাল বলা হয়। ওকে, তাহলে ঢালের আমরা চারটা অংশ পেলাম। একটা কি কনভেক্স স্লোপ, তাহলে এই অংশটা কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল। এই অংশটা কি ফ্রি ফেস বা মুক্ত ঢাল। এই অংশটা কি রেক্টিলিনিয়ার স্লোপ বা ঋজুরেখ ঢাল। আর এই অংশটা কি কনভেক্স স্লোপ, তাই তো? যদি প্রশ্ন আসে যে ভূমিরূপের উঁচু অংশ থেকে নিচু অংশগুলোকে পর্যায়ক্রমে সাজাও, ভূমিরূপের উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত ঢালের অংশগুলোকে পর্যায়ক্রমে সাজাও, তাহলে প্রথমে সবার শুরুতে কে আসে? কি উত্তল ঢাল, তারপরে কে আসে? ফ্রি ফেস বা মুক্ত ঢাল, তারপরে কে আসে? রেক্টিলিনিয়ার স্লোপ বা ঋজুরেখ ঢাল, এবং সবার নিচে কে আসে? কনভেক্স স্লোপ বা অবতল ঢাল। এবার আমরা এই ঢালের প্রতিটি অংশ এক এক করে ডিটেলসে জেনে নেই, চলো, ঠিক আছে? প্রথমেই দেখো এই কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল, দেখো তো এই অংশটা কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল, এই তো? তো যদি জিজ্ঞেস করি যে কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল কোথায় দেখা যাবে, দেখো কোথায় দেখা যাবে? যে পর্বতের বা শৈলশিরার শীর্ষদেশে, এই তো শৈলশিরার শীর্ষদেশে বা পর্বতের মস্তক দেশে এই কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল দেখা যাবে, এই তো? আবার আমরা কি জানি যে এই পর্বতের শীর্ষদেশে বা শৈলশিরার শীর্ষদেশ কি হিসাবে অবস্থান করে? জলবিভাজিকা হিসেবে অবস্থান করে, তাই তো? তার মানে আমরা এও বলতে পারি যে জলবিভাজিকার কাছে, তাই তো? বা জলবিভাজিকায় বা জলবিভাজিকার শীর্ষদেশে কি হয়? এই উত্তল ঢাল বা কনভেক্স স্লোপ দেখা যায় বা অবস্থান করে, ঠিক আছে? দেখো এই কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল কিভাবে সৃষ্টি হয়, ওকে? দেখো তো এই পর্বতের শীর্ষদেশ থেকে এই যে শীর্ষদেশ আছে বা শৈলশিরার শীর্ষদেশ আছে, এই শীর্ষদেশ থেকে মাসওয়াস্টিকের মাধ্যমে মূলত সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণের মাধ্যমে এখান থেকে মৃত্তিকা অপসারিত হয়। কোথা থেকে? এই পর্বতের শীর্ষদেশ বা শৈলশিরার মস্তক দেশ থেকে কি মাসওয়াস্টিং এর একটা পদ্ধতি, মূলত কি সয়েল ক্রিপের মাধ্যমে কি হয়? এখান থেকে মৃত্তিকা অপসারিত হয়, তাই তো? এছাড়াও ওই বৃষ্টিপাত হলে এই বৃষ্টিফোঁটার আঘাতে ক্ষয়ের মাধ্যমে এই পর্বতের শীর্ষদেশে বা মস্তক দেশে কনভেক্স স্লোপ বা উত্তল ঢালের সৃষ্টি হয়। তাহলে মূলত দুই রকম ভাবে, একটা কি যে মাস ওয়াস্টিং এর সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণের ফলে, আর বৃষ্টিফোঁটার আঘাতে ক্ষয়ের মাধ্যমে এই পর্বতের মস্তক দেশে কনভেক্স স্লোপ বা উত্তল ঢালের সৃষ্টি হয়। ওকে, মনে রাখবে এই উত্তল ঢাল বা কনভেক্স স্লোপ সৃষ্টির প্রথম ব্যাখ্যা দেন জি.কে. গিলবার্ট। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে উত্তল ঢাল সৃষ্টির প্রথম ব্যাখ্যা কে দেন? তাহলে উত্তল ঢাল সৃষ্টির প্রথম ব্যাখ্যা দেন জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট এই উত্তল ঢাল বা কনভেক্স স্লোপের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করেন, দেখো মনে করো এই আছে কোনো জল বিভাজিকা, এই হচ্ছে জল বিভাজিকার শীর্ষদেশ। ওকে, তিনি বলেন যে এই জল বিভাজিকার শীর্ষদেশ থেকে মৃত্তিকার ক্ষয় হয়, জল বিভাজিকার শীর্ষদেশে মৃত্তিকার ক্ষয় হয়, ঠিক আছে? এবং এই ক্ষয়িত মৃত্তিকা
ক্ষয় হয়ে যাওয়া মৃত্তিকা জল প্রবাহের দ্বারা এই জল বিভাজিকার শীর্ষদেশ থেকে দূরে স্থানান্তরিত হতে থাকে। ক্লিয়ার? আবার দেখো, তো এই জল বিভাজিকার শীর্ষদেশ থেকে যত দূরে যাওয়া যায়, যত দূরে যাওয়া যাবে, যে বেশি পরিমাণে জল এসে মিশবে, কি তাই কিনা? জল শীর্ষদেশ থেকে যত দূরে যাওয়া যাবে বৃষ্টিপাতের জল তত বেশি পরিমাণে এসে মিশবে। তার মানে এখানে যে পরিমাণ জল প্রবাহিত হবে তার চেয়ে এখানে জল প্রবাহের পরিমাণ কি বেশি হবে। ঠিক একই রকম এখানে যে পরিমাণ জল প্রবাহিত হবে তার চেয়ে এখানে কি জল প্রবাহের পরিমাণ বেশি হবে। কারণ কি, যত দূরে যাওয়া যাবে দুদিক থেকে তত বেশি পরিমাণে জল এসে মিশবে, তাই তো? ফলে কি হয়, যে এই জল বিভাজিকার শীর্ষদেশে মৃত্তিকার ক্ষয় কম হয় জল প্রবাহের দ্বারা, কিন্তু শীর্ষদেশ থেকে যত দূরে যাওয়া যাবে, শীর্ষদেশ থেকে যত দূরে যাওয়া যাবে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ তত বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কম, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি, এখানে তার চেয়ে বেশি। ফলে কি দেখো, যে এই অংশটা কি হবে, তার মানে ঠিক এরকম হবে, তাই তো? যে এখানে ক্ষয় বেশি মানে কি, এটা ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পাবে, এখানে তার চেয়ে ক্ষয় কম, তার মানে কি কিছুটা কম হ্রাস পাবে, এখানে আরো কম মানে কি আরেকটু কম হ্রাস পাবে। ঠিক এদিকেও তাই, ঠিক এরকম হবে, যে এখানে ক্ষয় বেশি, সরি এখানে ক্ষয় কম, ফলে উচ্চতা কম হবে, এখানে বেশি ক্ষয় হবে, উচ্চতা আরো হ্রাস পাবে, এখানে আরো বেশি ক্ষয় হবে বলে কি উচ্চতা আরো বেশি হ্রাস পাবে। এভাবে কি হয়, এভাবে এই ঢালটা উত্তল আকৃতি ধারণ করে। আবার দেখো, যে আমরা পেঙ্কের যে ক্ষয়চক্র মতবাদ আছে সেই মতবাদ থেকে জেনেছি যে পেঙ্ক বলেছেন যে ভূমিরূপে ক্ষয় কাজ এবং উত্থান কাজ দুটোই একই সঙ্গে চলবে, তাই তো? পেঙ্ক তো তাই বলেছেন যে ক্ষয় এবং ভূমির উত্থান দুটাই একই সঙ্গে চলবে, তাই তো? ক্ষয়ের মাধ্যমে কি হবে, ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাবে, তাই তো? ভূমির উচ্চতা এরকম হ্রাস পাবে, আর উত্থানের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, তাই তো? পেঙ্ক তো তাই বলেছেন যে ক্ষয়চক্রে বা কোনো এলাকায় ক্ষয় এবং উত্থান কাজ একই সঙ্গে চলতে থাকে, তাই তো? ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায় এবং উত্থানের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাই তো? তো পেঙ্ক বলেছেন, যদি ক্ষয়ের হারের তুলনায়, মানে এই যে ক্ষয় হয়ে উচ্চতা হ্রাস পাচ্ছে তার তুলনায়, ক্ষয়ের হারের তুলনায় যদি, মানে ভূমির ক্ষয়ের হারের তুলনায় যদি ভূমির উত্থানের হার বেশি হয়, মনে রাখবে কি বলছি, ভূমির ক্ষয়ের হারের তুলনায়, মানে ক্ষয়ের তুলনায় যদি ভূমির উত্থানের হার বেশি হয়, তাহলে এরকম উত্তল ঢাল বা কনকেভ স্লোপের সৃষ্টি হয়। তো পেঙ্ক এই ঢালকে ওয়াক্সিং স্লোপ বলেছেন, খুব ভালো করে মনে রাখবে। তাহলে পেঙ্ক এই ঢালকে ওয়াক্সিং স্লোপ বলেছেন, এটা কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, যে উত্তল ঢালকে পেঙ্ক কি নামে উল্লেখ করেছেন, তাই তো? তার উত্তর কি হবে, ওয়াক্সিং স্লোপ নামে উল্লেখ করেছেন। আবার দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই যে উত্তল ঢাল আছে বা কনভেক্স স্লোপ আছে, এই কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল কি শুধু পর্বতের শীর্ষদেশেই দেখা যাবে, অন্য কোথাও দেখা যাবে না? নিম্নভূমিতে কি এরকম উত্তল ঢাল দেখা যাবে না? নিম্নভূমিতেও কিন্তু উত্তল ঢাল দেখা যেতে পারে। কোথায় দেখো, যে নিম্নভূমিতে লেটেরাইট মৃত্তিকায় যে গালি ক্ষয় হয়, আমরা জানি লেটেরাইট মৃত্তিকায় গালি ক্ষয় হয়, তো এই গালি ক্ষয়ের ফলে যে গালি উপত্যকার সৃষ্টি হয়, কি বলছি, গালি উপত্যকার সৃষ্টি হয় তার শীর্ষদেশে। তো গালি উপত্যকার শীর্ষদেশে এরকম উত্তল ঢাল বা কনভেক্স স্লোপ দেখা যায়।